যুক্তরাষ্ট্রে চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানকে রাশিয়ার একনিষ্ঠ সমর্থন এখন আর নতুন কিছু নয়। তবে এবার বিশ্ব মিডিয়ায় ইরান রাশিয়া সহযোগিতার এমন খবর সামনে আসলো যা রীতিমতো যে কাউকেই স্তব্ধ করে তুলবে। এবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর সংবেদনশীল স্থাপনায় ইরানের ভয়াবহ হামলার খবর উঠে আসলো বিশ্ব মিডিয়ায়, আর এর পরপরই বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে যে দেশটি সবচেয়ে বেশি সহযোগিতা করে আসে সে দেশটি হলো রাশিয়া। যুদ্ধের শুরুর দিকেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে যে ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য, অত্যাধুনিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করে রাশিয়া। যুদ্ধে রাশিয়ার সহযোগিতা আর নিজেদের নৈপুণ্যে ইরান হয়ে ওঠে অপ্রতিরোধ্য। এবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসলো রক্ত হিম করা তথ্য। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর স্থাপনায় ইরানের ভয়াবহ ড্রোন হামলায় রাশিয়ার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্চ মাসে অন্তত দুটি CIA স্থাপনায় নিখুঁত হামলা চালানো হয়েছে। স্থাপনাগুলোর একটি ছিল সৌদি আরবে আর অন্যটি ইরাকে। তবে CIA স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে উপসাগরীয় অঞ্চলের দুজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, মার্কিন গোয়েন্দা স্থাপনায় হামলায় রাশিয়ার সরবরাহ করা ইরানের শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের এমন সংবেদনশীল স্থাপনায় রাশিয়ার সরবরাহকৃত ড্রোন দিয়ে নিখুঁত হামলা সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া ইরানকে একটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কমেটা M সরবরাহ করে তাদের শাহেদ 136 ড্রোনগুলো নির্ভুলতা বাড়াতে সাহায্য করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিস্টেমটি ইরানের তৈরি সিস্টেমের চেয়ে অনেক বেশি নির্ভুল এবং জ্যাম প্রতিরোধী। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। সাম্প্রতিক টানা পাল্টাপাল্টি সংঘাতেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা এবং জর্ডানের বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালিয়ে মার্কিন সেনা হত্যা করার ঘটনার ক্ষেত্রেও রাশিয়ার বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে রাশিয়া। মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ক্রমশই আরও দুর্বল করে দেয়া এবং যুদ্ধে মিত্রদেশ ইরানকে জয়ী করার চেষ্টাতেই এমন সহায়তা করতে পারে রাশিয়া। কিছু বিশ্লেষক আরও বলছেন যে রাশিয়া ছাড়া খুব কম দেশেরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের সংবেদনশীল লক্ষ্যবস্তু সংক্রান্ত গোয়েন্দা স্থাপনাকে টার্গেট হিসেবে ব্যবহার করার মতো সামর্থ্য বা আগ্রহ থাকবে। CIA এর সাবেক স্টেশন প্রধান এবং গোপন অভিযান কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান বলেছেন, ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্বের পরিপ্রেক্ষিতে CIA স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে তেহরানকে মস্কোর সাহায্য করাটা আশ্চর্যজনক হবে না। তিনি বলেন, তাদের নিজেদের নির্ধারিত প্রভাব বলয়ে মার্কিন প্রভাব হ্রাস বা সম্পূর্ণরূপে নির্মূল করার চেষ্টায় উভয়েরই স্বার্থ রয়েছে। JBS হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে যুদ্ধ যে কেবলমাত্র আর দুটি দেশ কিংবা রাষ্ট্রের নয়, বরং দুটি পক্ষের, দুটি শক্তির এবং দুটি ব্যবস্থার, সেটি আরও জোরালো হয়ে উঠল এই তথ্যগুলো থেকে। ফলে এর পরিণতি কোন দিকে এগোয় সেটা এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যে কেবল বেড়েই চলেছে যুদ্ধের উত্তাপ। এবার একসঙ্গে দুটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। তাদের দাবি, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে সমন্বিত হামলা। শুধু তাই নয়, এতে মার্কিন সেনাদের হতাহত হওয়ার দাবিও করেছে বাহিনীটি। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা একটি বড় সামরিক সরঞ্জাম, গুদাম, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং MQ-9 রিপার ড্রোন রাখার হ্যাঙ্গার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
এরপর হামলার লক্ষ্যবস্তু হয় কুয়েতের উদাইরি ক্যাম্প। আইআরজিসির ভাষ্য অনুযায়ী সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের আবাসন, দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার এবং সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়। এতে কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি একাধিক হেলিকপ্টার ও ড্রোনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় তারা। যদিও এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। এতেই শেষ নয়। আইআরজিসি আরও জানায়, ইরানের যোগাযোগ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে কুয়েতে একটি যোগাযোগ টাওয়ারেও আঘাত হানা হয়েছে। তবে কুয়েতের জনগণের উদ্দেশ্যে বাহিনীটি দাবি করেছে তাদের অভিযান কেবল মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। এটি কুয়েতের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় বলেও তারা উল্লেখ করেছে। অন্যদিকে জর্ডানেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী সেখানে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সি-র্যাম রাডার ধ্বংস করা হয়েছে। এছাড়া জ্বালানি সংরক্ষণাগার, হেলিকপ্টারের সরঞ্জাম গুদাম এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারেও আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পর আবারও হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে প্রতিদিন। সৌদি আরবের তেলবাহী জাহাজে সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার ঘটনায় এবার ইরানের বিরুদ্ধে হুঙ্কার ছুড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুথি বিদ্রোহীদের নতুন যে কোনো হামলার জন্য এবার সরাসরি ইরানকে দায়ী করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের বিরুদ্ধে অব্যাহত মার্কিন হামলার জেরে বাবেল মানদেব প্রণালীতে কঠোর অবস্থান নেয়ার ঘোষণাও সম্প্রতি দিয়েছে হুথি বিদ্রোহীরা। সংঘাত কি তবে ক্রমেই আরও বিস্তৃত হচ্ছে? তাহলে কোন পরিণতির দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? সম্প্রতি লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজের পর বাবেল মানদেব প্রণালীতেও অস্থিতিশীলতা সৃষ্টিকে ঘিরে এবার ইরানের বিরুদ্ধে হুঙ্কার ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ইয়েমেনের হুথিরা ইরানের প্রতিনিধি বা প্রক্সি বাহিনী, ফলে ভবিষ্যতে হুথিদের যে কোনো হামলার জবাব শুধু তাদের নয়, ইরানকেও দিতে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্র হুথিদের উপর শক্তিশালী সামরিক অভিযান চালিয়েছিল। এরপর দীর্ঘ সময় তারা তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে সম্প্রতি হুথিরা আবারও হামলা শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্পের দাবি, সর্বশেষ হুথিরা সৌদি আরবে দুটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এই ঘটনার পর তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে হুথিদের যে কোনো হামলাকে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের কর্মকাণ্ড হিসেবেই বিবেচনা করবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই খবরটি তুলে ধরেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেন, যদি হুথিরা আবারও হামলা চালায় তাহলে ইরান এবং হুথি উভয়ের বিরুদ্ধেই কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, এই হামলার জন্য তেহরানকে দায় এড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। ইয়েমেন অবস্থিত হুথি বিদ্রোহীদের বাবেল মানদেব প্রণালী এবং লোহিত সাগরে অস্থিতিশীলতা সৃষ্টি ইরানের এক ধরনের কৌশলগত চাপের অংশ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক পঞ্চমাংশ সরবরাহকৃত জলপথ ইরানের নিয়ন্ত্রণে থাকার দরুন বিশ্বজুড়ে ইতিমধ্যেই জ্বালানি ও অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। একই সাথে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ বাবেল মানদেব প্রণালীও বন্ধ থাকলে বিশ্বের জ্বালানি আর অর্থনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করবে। এতে করে যুদ্ধবন্ধে বৈশ্বিক চাপের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। আর সে কারণে বাবেল মানদেব প্রণালীর কাছেই অবস্থিত ইয়েমেনি হুথিদের কাজে লাগাচ্ছে ইরান। আর এতে চটেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ ইরানে হামলা করা ছাড়া যুক্তরাষ্ট্রের হাতে তেমন আর কোনো কার্ড নেই। আর এই হামলা যুক্তরাষ্ট্রের পক্ষে দীর্ঘদিন চালিয়ে যাওয়াও সম্ভব নয়। কিন্তু ইরানের হাতে অসংখ্য কার্ডও আছে। একই সাথে দীর্ঘদিন ধরে লড়াইও চালিয়ে যেতে পারবে দেশটি, যা ইরানের জন্য কৌশলগত সক্ষমতার দ্বার খুলে দিয়েছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ।
বিশ্লেষকদের মতে হুথিদের প্রতিটি হামলার দায় সরাসরি ইরানের উপর চাপানোর যুক্তরাষ্ট্রের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে, কারণ তখন ইরান ও হুথিরাও যে এমনি এমনি বসে থাকবে না। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকিও আরও বাড়তে পারে। টানা হামলা, কঠোর নিষেধাজ্ঞা আর একের পর এক হুমকি, তাতেও যখন ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র, তখনই আরও বড় সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে এবার ধ্বংসাত্মক সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানও। তবে কি এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেল মধ্যপ্রাচ্য? সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আগের যে কোনো সময়ের চেয়ে বড় ও আরও ধ্বংসাত্মক হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ওয়াশিংটন। ট্রাম্প জানিয়েছেন তিনি একটি ব্যাপক হামলার কথা ভাবছেন এবং সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তার দাবি, ইরান এখনও যথেষ্ট আঘাত পায়নি, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বা সম্ভাব্য সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্প আরও বলেন, তিনি চাইলে 2 মিনিটের মাঝেই ইসরায়েলও এই অভিযানে অংশ নেবে, তবে যুক্তরাষ্ট্র একাই অভিযান চালাতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি স্বীকার করেন এমন হামলার পরিণতি থাকবে এবং ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। এদিকে সামরিক চাপও অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে টানা 13তম রাতের মতো সামরিক অভিযান সম্পন্ন করার কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম। সেনকমের দাবি, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এই অভিযান চালানো হচ্ছে। তাদের তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং তারা পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই খবর। এদিকে পাল্টা হামলায় বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইরান। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে জ্বালানি ট্যাঙ্ক, সরঞ্জাম গুদাম ও সৈন্যদের আবাসন এবং জর্ডানের আল আজরাক ঘাটির হ্যাঙ্গার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরান কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, তাদের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই অযৌক্তিক আগ্রাসন যুদ্ধবন্ধের যে কোনো সম্ভাবনাকে আরও জটিল করে তুলবে এবং এর জন্য তাকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে। বিশ্লেষকদের মতে, টানা সামরিক অভিযান চালিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার আরও বড় আকারের হামলার হুমকি দিচ্ছে ওয়াশিংটন। তবে এমন কোন অভিযান বাস্তবায়িত হলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতকেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। পাহাড়ের 100 মিটার নিচে কি লুকিয়ে রেখেছে ইরান? মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কেবল বেড়েই চলেছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি পাহাড়, ইরানের পিক আক্স মাউন্টেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, খুব শিগগিরই এই এলাকায় হামলা চালানো হতে পারে। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠাচ্ছে, কি আছে এই পাহাড়ের ভেতরে? কেন এটিকে এত গুরুত্বপূর্ণ মনে করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইসরায়েলের দাবি, সাম্প্রতিক হামলায় নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের কিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং উন্নত সেন্ট্রিফিউজ এই পাহাড়ের নিচে স্থানান্তর করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দাবির পক্ষে ইসরায়েল এখনো পর্যন্ত কোনো প্রকাশ্য প্রমাণ দেয়নি। এমনকি ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, ওয়াশিংটনের কাছে এই দাবি নিশ্চিত করার মতো কোনো গোয়েন্দা তথ্য নেই। তাহলে পিক আক্স মাউন্টেন আসলে কি? মধ্য ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমপ্লেক্স থেকে প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পাহাড়ের ফার্সি নাম কুহ ই কোলং গাজলা। কোলং শব্দের অর্থ কুরাল বা পিক আক্স। এই পাহাড়ের গভীরে নির্মাণ করা হয়েছে একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা।
বিশেষজ্ঞদের মতে স্থাপনাটি ভূপৃষ্ঠের অন্তত 100 মিটার নিচে অবস্থিত, ফলে সাধারণ বিমান হামলা তো দূরের কথা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা দিয়েও এটিকে ধ্বংস করা অত্যন্ত কঠিন হতে পারে। এ কারণেই এটি নিয়ে এত আলোচনা। এই প্রকল্পের সূচনা হয় 2020 সালে। সে বছর নাতানজের একটি সেন্ট্রিফিউজ অ্যাসেম্বলি ওয়ার্কশপে বিস্ফোরণের পর ইরান নতুন ও আরও নিরাপদ ভূগর্ভস্থ স্থাপনা তৈরির সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA কে ইরান জানিয়েছিল সেখানে সমৃদ্ধকরণে ব্যবহৃত আধুনিক সেন্ট্রিফিউজ তৈরির পরিকল্পনা রয়েছে। স্যাটেলাইট ছবিতে ইতোমধ্যে পাহাড়ের ভেতরে একাধিক সুড়ঙ্গ, শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী এবং বোমা প্রতিরোধী কংক্রিটের প্রবেশপথ দেখা গেছে। তবে এখনো পর্যন্ত এমন কোনো নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি যা প্রমাণ করে যে এই স্থাপনাটি পুরোপুরি চালু হয়েছে বা সেখানে পারমাণবিক উপকরণ সংরক্ষণ করা হচ্ছে। তবুও কেন এত উদ্বেগ? কারণ ইসরায়েলের দাবি ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ এই পাহাড়ে সরিয়ে নেওয়া হয়েছে। যদি সেই দাবি সত্য হয় তাহলে এটি ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন RFL ল্যাডার। আরেকটি প্রশ্নও সামনে এসেছে, যদি এই পাহাড় এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল তখন কেন পিক আক্স মাউন্টেনে আঘাত হানা হয়নি? এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। অন্যদিকে ইরান শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন সহ বেসামরিক কাজে ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে। ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলা হলে পুরো অঞ্চল আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। তবে কি ভারতে জটিল আকার ধারণ করল শিক্ষার্থীদের চলমান আন্দোলন? শিক্ষার্থীদের এই আন্দোলন কি তবে সরকার পতনের আন্দোলনের রূপ নিবে? আন্দোলন আরো ভয়াবহ আকার ধারণ করার পূর্বেই তৎপর হয়ে উঠেছে মোদী সরকার। আন্দোলনের চাপের মুখে মধ্যরাতে এসে ভিডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বার্তা দিলেন মোদী? फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির নেতৃত্বে মাঠে নামে ভারতের হাজারো সাধারণ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস, বেকারত্ব সমস্যা এবং সরকারের নানা অনিয়মের অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে জড়ো হয় এ সকল শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের দাবি শোনার পরিবর্তে আন্দোলন দমানোর পথকে বেছে নেয় মোদী সরকার, যা আন্দোলনকে আরও বেগবান করে তোলে। এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে এক বার্তায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার কথা জানান নরেন্দ্র মোদী। কিন্তু তাতেও বিক্ষোভ না কমায় এবং পরিস্থিতি ক্রমশই আরও জটিল দিকে ধাবিত হতে থাকায় এবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসে তোড়জোড় করে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন মোদী। ওই ভিডিও বার্তায় নরেন্দ্র মোদী বলেন, আমি জানি প্রশ্ন ফাঁস কোনো সাধারণ বিষয় নয়, এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। তাই গত 2.5 মাসে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, দোষীদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় সেটিও সরকারের অন্যতম বড় দায়িত্ব ছিল। তাই দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্রায় 22 লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। মোদী আরও বলেন, ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতেই সেই প্রস্তাব অনুমোদন হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনা হবে। মন্ত্রিসভার মতামত নেওয়ার পর চূড়ান্ত রূপ দেওয়া হবে। আগামী সোমবার সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হলে যত দ্রুত সম্ভব এ সংক্রান্ত বিল পাশের চেষ্টা করবে সরকার। সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে এসব বিস্তারিত তথ্য তুলে ধরে। এর আগে নরেন্দ্র মোদীর প্রস্তাবিত ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাবকে নাকচ করে দিয়ে এটিকে শিক্ষার্থীদের মনোযোগ ভিন্ন দিকে সরানোর কৌশল বলে আখ্যায়িত করেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। এ সময় আন্দোলন চালিয়ে নেওয়ারও ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানের কথাও ঘোষণা করেন ককরোচ জনতা পার্টি বা CJPর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দাবি না মানলে সরাসরি সরকার পতনের ডাক দেয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি। এদিকে বিরোধী দলের প্রধান রাহুল গান্ধীও শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন।
ফলে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই এখন সরকার পতনের দিকেও বিস্তৃত হচ্ছে। তবে সরকার বিক্ষোভ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের জড়ো হওয়া ঠেকাতেও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে মোদী সরকার। এর মাঝে উচ্চশিক্ষা সচিবকে বদলি করে তার জায়গায় নতুন উচ্চশিক্ষা সচিব নিয়োগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে মোদী সরকার কি এই আন্দোলন ঠেকাতে সক্ষম হবে, নাকি এই আন্দোলনই শেষ পর্যন্ত সরকার পতনের কারণ হবে, তা নিয়েই আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। কারণ দীর্ঘদিন ধরে মোদী সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতি, অনিয়ম এবং অদক্ষতার অভিযোগ আনা হচ্ছে। বিভিন্ন সময়ে আন্দোলন দানা বাঁধলেও শেষ পর্যন্ত তা ঠেকিয়ে দেয় মোদী সরকার। তবে বিশ্বব্যাপী জেনজিদের রাজনীতি সচেতনতা আর অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যেভাবে বহু সরকারের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেভাবে ভারতের জেনজি শিক্ষার্থীদের আন্দোলনও শেষ পর্যন্ত সরকার পতনের কারণ হয় কিনা সেদিকে তাকিয়ে এখন পুরো বিশ্ব।